এই গল্পটি আমার এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা আমি যে জায়গায় থাকতাম তার কাছাকাছিতেই ঘটেছিল। গল্পের মূল চরিত্র আমার সেই বন্ধু নিজেই। আমি জায়গাটার নাম বলতে পারবো না, তবে আমাদের বাড়ির পাশ দিয়ে কাশরণী নামে একটি নদী বয়ে গেছে, যা ওয়াংনি মালঙ্গর এলাকা থেকে বেরিয়ে তালোজা হয়ে সমুদ্রে গিয়ে মেশে। আমরা যে গ্রামের আশপাশে থাকতাম সেই এলাকাটি তখন খুবই নির্জন ছিল। আজ যদিও সেখানে অনেক মানুষ এসে বসবাস করছে, কিন্তু 2 বছর আগে যখন আমরা সেখানে থাকতে যাই তখন এত লোক ছিল না। তখন নতুন নতুন নির্মাণ কাজ চলছিল এবং খুব কম মানুষই থাকত। যাই হোক, ঘটনাটি 2 বছর আগের, যখন আমার বন্ধু উমেশ তার স্ত্রী মেঘা এবং মায়ের সঙ্গে সেখানে থাকতে আসে। তখন আমিও একই এলাকায় থাকতাম, কিন্তু আমাদের মধ্যে তেমন পরিচয় ছিল না, কারণ আমার সেখানে আসা হয়েছিল মাত্র 1-2 মাস আগে। এখন আমি আপনাদের পুরো ঘটনাটা আমার বন্ধুর দৃষ্টিভঙ্গি থেকেই শোনাচ্ছি, ঠিক যেভাবে সে আমাকে শুনিয়েছিল। তো চলুন গল্প শুরু করা যাক। যেদিন এই সবকিছু শুরু হয় সেদিনও প্রতিদিনের মতোই প্রবল বৃষ্টি হচ্ছিল। মেঘা কাজ থেকে বাড়ি ফিরেছিল, কিন্তু বাড়ি যাওয়ার আগে বিল্ডিংয়ের নিচে একটি দোকান থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিল। তখন সন্ধ্যা প্রায় 5:30 বা 6টা। মাথার ওপর ছাতা ধরে সে দোকান থেকে জিনিস নিচ্ছিল, এমন সময় কেউ পেছন থেকে তার কাঁধে হাত রাখে। মেঘা ঘুরে তাকিয়ে দেখে একজন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছেন। তার মনে হয় তিনি আশপাশের গ্রামেরই কেউ হবেন। সেই মহিলা তখন তাকে বলেন, বেটা, আমাকে একটু সামনে পর্যন্ত ছেড়ে দিতে পারবে? খুব বৃষ্টি হচ্ছে। সাহায্যের মনোভাব নিয়ে মেঘা বলে, ঠিক আছে, শুধু আমাকে 2 মিনিট দিন। এরপর সে দোকান থেকে জিনিস নিয়ে বুড়ি মহিলাকে ছাতার নিচে নিয়ে প্রায় 150 থেকে 200 মিটার দূরের একটি চৌরাস্তা পর্যন্ত এগিয়ে দেয়। বুড়ি মহিলার বয়স তখন আনুমানিক 70-এরও বেশি মনে হচ্ছিল। পথে মেঘা তাকে জিজ্ঞেস করে, মা, আপনি কোথায় থাকেন? আমার স্বামী একটু পরেই কাজ থেকে ফিরবেন, চাইলে আমি তাকে বলে দিতে পারি, সে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তখন বুড়ি মহিলা বলে, তার দরকার নেই, আমি কাছেই থাকি, আমার ছেলে বা পুত্রবধূ আমাকে নিতে আসবে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, হাঁটতে হাঁটতে সেই বুড়ি মহিলা বারবার মেঘাকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে মুচকি হাসছিল। হঠাৎ মাঝপথে সে মেঘাকে জিজ্ঞেস করে, বেটা, তুমি কি মা হতে চলেছ? এই কথা শুনে মেঘা চমকে যায়, কারণ তার পেট এতটা বড় ছিল না যে সহজে বোঝা যায় সে গর্ভবতী। সে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একটু সামনে গিয়ে বুড়ি মহিলা চৌরাস্তার একটি বন্ধ দোকানের ছাদের নিচে দাঁড়িয়ে পড়ে। মেঘা সেখান থেকে চলে যেতে উদ্যত হতেই হঠাৎ বুড়ি মহিলা তার হাত ধরে ফেলে। সেই ঠান্ডা হাতের স্পর্শে মেঘার সারা শরীরে শিহরণ বয়ে যায়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? বুড়ি মহিলা মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে কোমর থেকে একটি থলি বের করে। সেই থলি থেকে একটি মিষ্টি বের করে এগিয়ে দিয়ে বলে, এই নাও, ভগবানের প্রসাদ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে এইটুকুই আছে। মেঘা প্রসাদ নিতে অস্বীকার করতে থাকে, কিন্তু বুড়ি মহিলা বারবার বলে, আরে বেটা, আমি তোমার মায়ের মতো, এটা ভগবানের প্রসাদ, না করতে নেই, ভালোবাসা দিয়ে দিচ্ছি, নাও, খেয়ে নাও। শেষ পর্যন্ত মেঘা প্রসাদটা নিয়ে নেয়, কিন্তু খায় না। ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। বৃষ্টি হওয়ায় এক হাতে তার ব্যাগ আর ছাতা ছিল, আর অন্য হাতে সে প্রসাদটা মুঠো করে ধরে রেখেছিল। কিছু দূর সামনে একটি ছোট পুরনো মন্দির ছিল, মাত্র 2.5-3 ফুট উঁচু। মন্দিরটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মনে হয় যেন তার হাতে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে, ঠিক যেন কোনো পোকা। পর মুহূর্তেই তার হাতে তীব্র জ্বালা শুরু হয় এবং এত জোর ধাক্কা লাগে যে সে সঙ্গে সঙ্গে হাত ঝাঁকিয়ে দেয়। হাত ঝাঁকাতেই সেই মিষ্টিটা পানিতে পড়ে যায়। মিষ্টিটা ঠিক কোথায় পড়েছে তা মেঘা দেখতে পায়নি, কিন্তু তার হাতে একটি কালো দাগ পড়ে যায়, একেবারে পোড়া দাগের মতো। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে যেখানে সে বুড়ি মহিলাকে রেখে এসেছিল সেখানে আর কেউ নেই। ভয়ে কাঁপতে কাঁপতে মেঘা সোজা বাড়ি চলে আসে এবং পৌঁছেই কান্নায় ভেঙে পড়ে। তখন আমার মা বাড়িতে ছিলেন না। সে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি তখন এলাকায় কাছাকাছি থাকলেও বৃষ্টির কারণে ফোন ধরতে পারিনি। বাড়ি ফিরে দেখি মেঘা একটি ঘরে বসে কাঁদছে। সে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা আমাকে বলে। আমি তার হাত দেখে অবাক হয়ে যাই। সত্যি সেখানে পোড়া দাগের মতো চিহ্ন ছিল। কিভাবে এমন হতে পারে তা ভেবে আমিও হতবাক হয়ে যাই। তবু আমি তাকে বোঝানোর চেষ্টা করি, হয়তো কোনো অদ্ভুত ঘটনা বা অন্য কোনো কারণ ছিল। তাকে শান্ত করি। পরে মা বাড়ি ফিরলে আমিও তাকে ঘটনাটা বলি। মা বলে, মেঘাকে নিজের বিশেষ যত্ন নিতে হবে। আসলে ঘটনাটার সময় মেঘার গর্ভাবস্থার 3 মাস পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তার পেট তেমনভাবে বোঝা যাচ্ছিল না। আমরা ভেবেছিলাম সেদিনের ঘটনাটা উপেক্ষা করে স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু 6-7 দিন পর আবার একটি অদ্ভুত ঘটনা ঘটে। মেঘা যে অফিসে কাজ করত সেটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সেদিনও সন্ধে 6টা বা 6:30 নাগাদ মেঘাকে সবজি ইত্যাদি কিনতে হয়েছিল, তাই রিক্সা না নিয়ে সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কাছাকাছি একটি জায়গা থেকে সে সবজি কিনে বাড়ির দিকে রওনা দেয়। আমাদের বিল্ডিং থেকে একটু দূরেই পুরো নদীটা বয়ে গেছে। তখন বর্ষার দিন ছিল, তাই নদী জলভরা ছিল আর প্রবল স্রোতে বয়ে যাচ্ছিল। যখন সে নদীর ওপরে সেতুটা পার হচ্ছিল, তখনই সামনে দেখল সেতুর অন্য দিক থেকে সেই একই বুড়ি হেঁটে আসছে। তাকে দেখে মেঘা ভীষণ ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করল। সেই সময় আমি বাড়ির দিকেই ফিরছিলাম, আর মেঘা আমাকে জানালো যে সেই বুড়ি তার দিকেই হেঁটে আসছে, তাই সে খুব আতঙ্কিত। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বুড়িটাকে দেখার পর তার হাত পা কাঁপতে লাগলো আর সে এক পাও এগোতে পারছিল না। আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করে বললাম যত তাড়াতাড়ি সম্ভব সেতুর দিকে যেতে। আমিও ওর দিকে রওনা দিলাম যাতে আমিও ওই বুড়িটাকে দেখতে পারি। আমি তখন মাকে বলেছিলাম, তুমি ফোনে মেঘার সঙ্গে কথা বলতে থাকো, আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি। মা বাড়ি থেকে বেরিয়ে ফোনে মেঘার সঙ্গে কথা বলতে বলতে এগোতে লাগলেন। এরপর কি ঘটেছিল সেটা আমি বাড়ি ফিরে মায়ের কাছ থেকেই শুনেছিলাম। মা যখন মেঘার দিকে যাচ্ছিলেন, তখনই মেঘা বলল যে বুড়িটা সেতুর অন্য প্রান্তে দাঁড়িয়ে তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। সেই সময় মেঘা রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিল। তার একটু দূরেই সেই বুড়ি মেঘার দিকে মুচকি হেসে নিজের কাছে আসার ইশারা করল। মেঘা ফোনে মাকে জানালো যে বুড়িটা তাকে নিজের কাছে ডাকছে। এটা শুনেই মা আরও দ্রুত হাঁটতে লাগলেন। দু একবার হাত নেড়ে সেই বুড়ি মেঘাকে সেখান থেকেই ডেকে উঠল, এই এদিকে আয়। তার মানে ছিল সে মেঘাকে ডেকে সেতুর নিচে বয়ে যাওয়া নদীর জলের দিকে নিয়ে যেতে চাইছিল। কিন্তু ভয়ে জমে যাওয়া মেঘা নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল। মাও তাকে বললেন, তুমি ওখানেই থাকো, আজ আমি ওকে শিক্ষা দেব। কিন্তু মা পৌঁছনোর আগেই ফোনে মেঘার তীব্র চিৎকার শুনতে পেলেন। কেউ পিছন থেকে তার চুল ধরে টান দিয়েছিল। সে সঙ্গে সঙ্গে নিজের দিকে রেলিং শক্ত করে ধরে ফেলল। তার হাত থেকে ছাতাটা নিচে পড়ে গেল, আর ঠিক তখনই কেউ তার পা ধরে তাকে নিচের দিকে টানার চেষ্টা করল। রেলিং আঁকড়ে ধরার কারণেই মেঘা নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। ছাতাটা বাতাসে উড়ে কোথায় যে চলে গেল কেউ জানে না। মেঘা 2 হাত দিয়ে রেলিং ধরে জোরে জোরে চিৎকার করতে লাগল। মা যখন সেখানে পৌঁছলেন, তখন মেঘা রেলিং ধরে কাঁদছিল। মা তখন তাকে জিজ্ঞেস করলেন, ওই বুড়িটা কোথায় গেল? মেঘা ভয়ে সেতুর অন্য দিকের দিকে ইশারা করল, কিন্তু তখন সেখানে কেউই ছিল না। মা তাকে বললেন, ওখানে তো কেউ নেই, কোথায় গেল সেই বুড়ি? মেঘা আতঙ্কে চারদিকে তাকাতে লাগল, কিন্তু সেই বুড়ি এমনভাবে উধাও হয়ে গিয়েছিল যেন বৃষ্টির জলে গলে গেছে। মেঘা ভয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ছাতাটা কোথায় গেল সেটাও সে বুঝতে পারেনি। ততক্ষণে আমিও সেতুতে পৌঁছে গিয়েছিলাম। মেঘা কাঁদতে কাঁদতে আমাকে বলছিল যে বুড়িটা এই তো এখানেই দাঁড়িয়েছিল, হঠাৎ কোথায় চলে গেল সে জানে না। আমি তাকে গাড়িতে বসিয়ে বললাম, চলো সোজা বাড়ি। মাও 5 মিনিটের মধ্যে আমাদের পেছন পেছন বাড়ি ফিরে এলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, আমরা আসার সময় না আমি না মা কেউই কোনো বুড়ি দেখতে পাইনি। আমাদের মাথায় ঢুকছিল না যে বুড়িটা এত দ্রুত কিভাবে উধাও হয়ে গেল, কারণ সেই রাস্তা এমন ছিল না যে কেউ এত তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে পারে। তখন থেকে মা আর আমি মেঘাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। আমি তাকে কাজ ছেড়ে দেওয়ার কথা বললাম, কারণ এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক নয়। মাও আমার কথায় একমত হলেন। মেঘা আমার কথা মেনে নিল এবং পরদিনই কাজ ছেড়ে দিল। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। মনে হতে লাগলো মেঘার সঙ্গে যা কিছু ঘটছিল সবই যেন থেমে গেছে। সেই ঘটনার পর প্রায় 2-2.5 মাস কেটে গিয়েছিল, আর সব কিছু আগের মতোই স্বাভাবিক লাগছিল। আমরা ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু মেঘার মনে ভয়টা এখনও রয়ে গিয়েছিল, আর সেই কারণেই মা তাকে খুব যত্নে আগলে রাখছিলেন। মেঘার 6ষ্ঠ মাস শুরু হয়ে গিয়েছিল। একদিন আমরা কোনো অনুষ্ঠানের জন্য পাশের একটা গ্রামে গিয়েছিলাম। গ্রামটা খুব দূরে ছিল না, মাত্র 5-10 মিনিটের পথ। আমরা সেখানে গিয়ে অনুষ্ঠান সেরে ফিরে আসতে লাগলাম। তখন রাত 11টা বেজে গেছে। আমি আর মেঘা স্কুটিতে করে বাড়ি ফিরছিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। আমি পাশের একটা লাইট পোলের নিচে স্কুটি থামালাম। আমি ফোন দেখতে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই কেউ মেঘাকে ডাকল, এই বাইরে এদিকে আয়। মোবাইলের রিংটোনের কারণে আমার মনোযোগ সেদিকে যায়নি, আমি কিছু শুনতেও পাইনি। কিন্তু মেঘা আতঙ্কে আমাকে আঁকড়ে ধরল আর বলতে লাগলো, ওই। ঠিক সেই সময় আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি মোবাইল তুলতে ঝুঁকতেই মেঘা হঠাৎ স্কুটি থেকে নেমে সামনে দিকে দৌড়ে গেল। সে খুব জোরে দৌড়াতে পারছিল না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ এমন কেন ছুটল সে। আমি ফোনটা পকেটে ঢুকিয়ে স্কুটি এগিয়ে তার কাছে পৌঁছে চেঁচিয়ে উঠলাম, পাগল হয়েছ নাকি? এই অবস্থায় এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? মেঘার শ্বাস ভারী হয়ে গিয়েছিল,
সে ভীষণ ভীত লাগছিল। তখন তার মুখের দিকে তাকিয়ে বুঝে গেলাম নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি তাকে শান্ত করলাম, স্কুটিতে বসালাম আর দ্রুত বাড়ি নিয়ে এলাম। বাড়ি এসে আমি শান্তভাবে তাকে জিজ্ঞেস করলাম, এবার বলো, এতটা ভয় পেয়ে গিয়েছিলে কেন? সে কিছুক্ষণ চুপচাপ বসেছিল, তারপর একটু পরে বলল, আপনি যখন গাড়ি থামালেন ঠিক তখনই আমি সেখান থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, এ বালিকড়ে, একড়ে। ঠিক সেই একই আওয়াজ যেটা আমি আগে ব্রিজের ওপর শুনেছিলাম, সেই বুড়ি মহিলার গলা। আর সেই কারণেই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আপনাকে গাড়িটা সামনে নিয়ে যেতে বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ আমার নজর রাস্তার ধারের একটা গাছের দিকে যায়। সেই গাছের ডালে কেউ একজন বসেছিল। তার মুখটা আমি দেখতে পাইনি, কিন্তু নিচে ঝুলতে থাকা দুটো পা স্পষ্ট দেখা যাচ্ছিল। দুলতে থাকা সেই পা দেখেই আমার সমস্ত সাহস ভেঙে যায়। আমার মনে হচ্ছিল ওটা যাই হোক না কেন গাছ থেকে লাফ দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে, আর সেই কারণেই আমি দৌড়ে পালাই। আমি মেঘার কথাগুলো শান্তভাবে শুনছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না তাকে কি বলবো। একবার হয়েছে, দুবার হয়েছে, আর এত মাস পরে আবার তৃতীয়বার এমন ঘটল। শেষ পর্যন্ত ওই মহিলা আসলে কে? সে কেন বারবার মেঘার সামনে আসছে? আর সে আসলে কি চায়? এসব আমার বোধগম্য হচ্ছিল না। সেই সময় আমার মা শান্তিতে ঘুমোচ্ছিল, তাই আমি মাকে কিছুই বলিনি। ততদিনে সোসাইটিতে আমার কয়েকজন বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু তাদের বলবো কিনা সেটাও বুঝতে পারছিলাম না। শেষে আমি মেঘাকে বললাম, তুমি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, কাল দেখা যাবে। কিন্তু সেদিন রাতে আমার মাথার ভেতর অনেক কথা ঘুরতে থাকায় আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। পরের দিন আমি সেখানেই থাকা এক বন্ধুকে ফোন করে বললাম তার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। কাজ থেকে বাড়ি ফেরার সময় আমরা দুজন দেখা করলাম আর সঙ্গে দুটো বিয়ার নিয়ে বসে পড়লাম। আমি তাকে সব কিছু খুলে বললাম। তখন সে বলল, আমার মা এসব বিষয় বোঝেন। সে বলল সে তার মাকে বলে দেবে তিনি পরদিন আসবেন। পরের দিন ছিল রবিবার, ছুটি। সকাল 11টা থেকে 1টার মধ্যে আমার বন্ধু তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে গেল। আমি আর মেঘা তাদের পুরো ঘটনাটা খুলে বললাম। তখন পর্যন্ত এসব অভিজ্ঞতা শুধু মেঘার সঙ্গেই হচ্ছিল। না আমার মা কিছু দেখেছিলেন, না আমি কিছু অনুভব করেছিলাম। আমার বন্ধুর মা মেঘার হাত ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর দেবতাদের কিছু মন্ত্র পাঠ করলেন। এরপর তিনি মেঘার হাতে একটা সুতো বেঁধে বললেন, কয়েকদিনের মধ্যেই পিঠোরি অমাবস্যা আসছে। যে চৌরাস্তায় তুমি ওই বুড়ি মহিলাকে ছেলে দিয়েছিলে সেখানেই উতারা রাখতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা তার কথা মেনে নিলাম। পিঠোরি অমাবস্যা ছিল 5 দিন পরে। সেদিন আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু দিনের বেলায় ছুটির তেমন কোনো কাজ ছিল না, কারণ উতারা তো রাতে রাখতে হবে। রাত হলো, খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর সেই মাতাজি আবার আমাদের বাড়ি এলেন। তিনি দরজার সামনে প্রদীপ জ্বালালেন, ঘরের পুজোর ঘরেও প্রদীপ রাখলেন, আর মেঘাকে পুজোর ঘরের সামনে বসালেন। তারপর তিনি আমার হাতে একটা লেবু দিলেন, তাতে মন্ত্র পড়ে সিঁদুর লাগিয়ে বললেন, এই লেবুটা মেঘার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঘুরিয়ে আমাকে ফিরিয়ে দিতে। আমি তাই করলাম। এরপর তিনি সেই লেবুটা নিয়ে মেঘার হাতে দিয়ে বললেন, 2 হাত দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই ধরে রাখো। তারপর তিনি আরেকটা লেবু দিলেন। আবার একই কাজ করা হলো এবং সেটাও মেঘার হাতে রাখা হলো। প্রায় 5 মিনিট ধরে তিনি দেবতাদের আহ্বান করতে থাকলেন। তার কথার মানে ছিল মেঘার পেছনে যে দুষ্টু শক্তি লেগে আছে তার বিনাশ হোক, সেই শক্তি নিজের জায়গায় ফিরে যাক, আর মেঘা সুরক্ষিত থাকুক। এই সব করার পর তিনি 2টো লেবু মেঘার হাত থেকে নিয়ে আমাকে বললেন, এক লেবুটা দরজা আর চৌকাঠের ফাঁকে চেপে বাইরে রেখে দাও। আমি ঠিক তাই করলাম। তারপর দ্বিতীয় লেবুটা তিনি মেঘার হাতে দিয়ে বললেন, এখন তোমরা দুজন এই লেবুটা ওই চৌরাস্তায় রেখে ফিরে এসো। তবে কয়েকটা কথা মনে রাখবে, চৌরাস্তাটার একেবারে মাঝখানে মেঘার হাত দিয়ে লেবুটা রাখতে হবে। তারপর মেঘা তোমাকে বাঁ পায়ের চটি খুলে সেই পা দিয়ে লেবুটা চেপে ভেঙে দিতে হবে। আর মনে রেখো, লেবু চেপে দেওয়ার পর যদি কোনো আওয়াজ শোনো, সে আওয়াজ পরিচিত কারো হলেও পিছনে ঘুরে তাকাবে না, সোজা বাড়ির দিকে চলে আসবে। আর ফেরার সময় ওই আরেকটা লেবু সঙ্গে নিয়ে আসবে। বাড়ির কাছে এসে সেই লেবুটা নিচে ফেলে তারপরই ঘরের ভেতরে ঢুকবে। মেঘা ভয়ে ভয়ে আস্তে গলায় বলল, এটা কি করা খুব দরকার? না করলে চলবে না? তখন মাতাজির সামনে এগিয়ে এসে বললেন, না, এখন আর থামানো যাবে না। আমরা দেবতাদের আহ্বান করেছি, তারা তোমাদের সঙ্গে আছেন। কাজ অসম্পূর্ণ রেখে দিলে তারা ক্রুদ্ধ হবেন, আর দেবতাদের ক্রোধ ভালো নয়। মেঘা বুঝে গেল এখন আর কোনো পথ নেই। তখন আমি তার হাত ধরে বললাম, আমি তো তোমার সঙ্গেই আছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? এতে তারও একটু সাহস এলো,
আর আমরা দুজন সেই চৌরাস্তার দিকে রওনা দিলাম। এসব আমার জন্য একেবারেই নতুন ছিল। আগে কখনো এমন কিছু না শুনেছি না করেছি, কিন্তু মেঘার জন্য এসব করা জরুরি ছিল। যেই চৌরাস্তার দিকে আমরা যাচ্ছিলাম সেখানে কোনো আলো ছিল না, কোথাও একটা স্ট্রিট লাইটও জ্বলছিল না, তাই মনে অদ্ভুত এক ভয় কাজ করছিল। দূরত্বে দেখিলে চৌরাস্তা 150-200 মিটারই হবে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম। মেঘা আগেই খুব ভয় পেয়েছিল, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। বিল্ডিংয়ের কম্পাউন্ড শেষ হতেই চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে এলো। পরিবেশে এক অদ্ভুত ভয়ঙ্কর গন্ধ ছড়িয়ে পড়ছিল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা চৌরাস্তায় পৌঁছে গেলাম। চারদিকে তাকিয়ে দেখলাম সব দিকে ভয়ঙ্কর নীরবতা, এমন পরিবেশ যে গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি মেঘাকে বললাম, চলো তাড়াতাড়ি করি, যেমন বলা হয়েছে ঠিক তেমনটাই করো। আমরা চৌরাস্তার মাঝখানে পৌঁছালাম। সেখানে সে নিচে একটা লেবু রাখল আর পা থেকে চপ্পল খুলে ফেলল। সে পা দিয়ে লেবুটাকে চাপ দিতে শুরু করল, কিন্তু লেবু একদমই চাপা পড়ছিল না। কয়েক সেকেন্ডেই কাজটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 1 মিনিট কেটে গেল আর সে এখনও পুরো শক্তি দিয়ে পা দিয়ে লেবু চাপছে। আমি ধীর স্বরে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন সে বলল, লেবু চাপা পড়ছে না, মনে হচ্ছে যেন পাথর হয়ে গেছে। এটা বলেই সে পা সরিয়ে নিল, আর লেবুটা গড়াতে গড়াতে নিচের দিকে রাস্তার ধারে কোথায় যেন চলে গেল। আমি মোবাইলের টর্চ দিয়ে ওটা খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে সেটা অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেছে। তখনই মেঘা ভয়ে বলে উঠল, চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমার খুব অদ্ভুত লাগছে। কিন্তু তখনও কাজটা শেষ হয়নি, তাই আমি লেবু খুঁজতে এক পা এগোতেই হঠাৎ সামনে অন্ধকার থেকে চুরির ঝনঝন শব্দ শুনতে পেলাম, আর তারপর এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ এলো, হে বালা ইকড়ে, এ মাকড়ে আমি তুঝে বালা সম্ভলতে এ ইকড়ে। সেই আওয়াজ শুনে আমার সারা শরীর শিউরে উঠল। সামনে তাকানোর সাহসই হলে না। মেঘা আরও বেশি ভয় পেয়ে গেল। সে শক্ত করে আমার হাত চেপে ধরল। আমরা দুজনেই উল্টো পায়ে ঘুরে দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলাম। 4-5 কদমই হয়তো এগিয়েছি, তখনই পেছন থেকে আবার সেই আওয়াজ এলো, একই কথা, হে বালা এ মা তুঝে বালা সম্ভলতে এ ইকড়ে। সে যেন আমাদের বলছিল, বাবা আমার কাছে এসো, এদিকে এসো, আমি তোমাদের বাচ্চাকে সামলাবো, এখানে এসো। আমাদের দুজনেরই পেছনে ফিরে তাকানোর সাহস ছিল না। আমরা শুধু হাঁটছিলাম। মেঘার এক পাটি চপ্পল ওখানেই পড়ে গিয়েছিল, আর সে এক পায়ে চপ্পল আর এক পা খালি নিয়েই হাঁটছিল। সম্ভবত সেই কারণেই সে ঠিকভাবে হাঁটতে পারছিল না, কিন্তু পরিবেশ এমন ছিল যে অন্য চপ্পলটা খুলতে সেখানে দাঁড়ানোর সাহস তার হয়নি। একটু এগোতেই হঠাৎ মেঘার গলায় টান পড়তে শুরু করলো। আমি ভয়ে তার দিকে তাকালাম। তখন সে মাথা নেড়ে না সূচক ভঙ্গিতে আমাকে বোঝালো, যেন বলছে, সামনে তাকাও, হাঁটতে থাকো, আমার দিকে তাকিও না। তার গলা এমনভাবে ঝাঁকুনি খাচ্ছিল যেন কেউ পেছন থেকে তার চুল ধরে টানছে। ভীষণ অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে শুধু এই কথাই ঘুরছিল, যদি আমি পেছনে ফিরে তাকাই বা সেই শক্তির মুখোমুখি হই, তাহলে জানি না সামনে কি হবে। ভয়ে আমি কিছু করার চিন্তাই ছেড়ে দিলাম। কোনো মতে আমরা বিল্ডিংয়ের কম্পাউন্ডে পৌঁছালাম। সেখানে পৌঁছাতেই সব কিছু থেমে গেল। দ্বিতীয় লেবুটাও কোথায় পড়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আমরা দুজন দৌড়ে লিফটে উঠে পড়লাম। ততক্ষণে মেঘার সব সাহস ভেঙে গেছে। লিফটে উঠেই সে মেঝেতে বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছিল, আর সে হাউমাউ করে কাঁপছিল। তার অবস্থা দেখে আমার চোখেও জল চলে এলো, কারণ তখন বুঝলাম এত কিছু হওয়ার পরেও আমি তার জন্য কিছুই করতে পারিনি। ওপরে পৌঁছে সে সোজা নিজের ঘরে চলে গেল, আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। এরপর আমি সেই মাতাজিকে চৌরাস্তায় ঘটে যাওয়া পুরো ঘটনাটা বললাম। তিনি হাতজোড় করে নিজের ভগবানকে ডাকলেন, প্রার্থনা করলেন, আর তারপর আমাকে বললেন, এটা আমার ক্ষমতার বাইরে, কাউকে অন্য কাউকে দেখাতে হবে। যে বিষয়টা তার ক্ষমতার বাইরে ছিল, সেটার মোকাবিলা আমি কিভাবে করব সেটা আমারও জানা ছিল না। আমার কাছে কোনো উত্তর ছিল না। মাতাজি চলে গেলেন, আর যাবার সময় শুধু বললেন, মেঘার খেয়াল রেখো। তার চলে যাওয়ার পর আমি মেঘাকে মিথ্যে সান্ত্বনা দিলাম যে তিনি হাতে যে সুতো বেঁধে দিয়েছেন তাতে তার কিছু হবে না। কিন্তু এত কিছুর মধ্যেও সেই অনাগত শিশুটার ওপর কী প্রভাব পড়ছিল সেদিকে কারও নজরই গেল না। পরের দিন আমরা চেকআপের জন্য হাসপাতালে গেলাম। মেঘার সোনোগ্রাফি করানো হলো। আমাদের বাচ্চা ঠিক আছে শুনে আমার প্রাণে প্রাণ ফিরে এলো। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, এখন সামনে কি করা হবে? কারণ যেই হোক, যে মেঘার পেছনে লেগেছিল সে তাকে ছাড়ার নয়, আর আমাদের শিশুটাও বিপদে ছিল।
সেই রাতে আমি ইন্টারনেট আর ইউটিউবে এই ধরনের ঘটনার সম্পর্কে তথ্য খুঁজতে লাগলাম, কিন্তু মনের মতো কিছুই পেলাম না। ভিডিও দেখতে দেখতে সময়ের খেয়ালই রইল না। তখন আমি কাজও করছিলাম, তাই হলের সোফায় শুয়েছিলাম। মেঘা আর মা তখন বেডরুমে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ঘরের সব আলো বন্ধ ছিল। হলঘরে অন্ধকার, শুধু মোবাইলের টর্চের আলো। আমি দরজার দিকে তাকালাম। আওয়াজটা বাইরে থেকেই এসেছিল। দরজার নিচের ফাঁক দিয়ে বাইরের হলুদ আলো ভেতরে আসছিল। একটা হলুদ রেখার মতো দেখা যাচ্ছিল। আমি কয়েক মুহূর্ত সেটা দেখলাম আর আবার মোবাইলের দিকে মন দিলাম। তখন আবার সেই আওয়াজ এলো, যেন কেউ সিঁড়ি ভাঙছে। যেই হোক, সে 2-4 ধাপ উঠছে আর আবার থেমে যাচ্ছে। তখনই আমার মনে প্রশ্ন এলো, যখন বিল্ডিংয়ে লিফট আছে তখন কে সিঁড়ি বেয়ে উঠছে? আমি উঠে বসে পড়লাম। আবার সেই আওয়াজ এলো, আর এবার দরজার ফাঁক দিয়ে আসা আলোটা হঠাৎ করেই মিলিয়ে গেল। কেউ যেন ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। কিন্তু আমি সেখানেই শান্ত হয়ে বসে রইলাম। শুধু দেখছিলাম আসলে কি হচ্ছে। ভাবছিলাম কোথাও ওয়াচম্যান তো নয়। ঠিক তখনই আমার কানে চুড়ির ঝনঝন শব্দ ভেসে এলো। আওয়াজটা এত স্পষ্ট ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। একেবারে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রোমকূপ খাড়া হয়ে উঠল। এত রাতে কোন মহিলা দরজার সামনে এসে দাঁড়াতে পারে? আমি নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেলাম এবং পাশে রাখা ড্রয়ার থেকে একটা হাতুড়ি বের করে শক্ত করে হাতে ধরলাম। তারপর আস্তে করে ঝিরির খাক দিয়ে বাইরে তাকালাম। দরজার বাইরে এক মহিলা দাঁড়িয়েছিল, দরজার দিকেই পিঠ করে। কে এই মহিলা? এই ভাবনাতেই আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। কিন্তু পরমুহূর্তেই সে হঠাৎ ঘুরে গেল আর তার মুখটা একেবারে ঝিরির কাছে এসে পড়ল। এত দ্রুত সে ঘুরেছিল যেন সঙ্গে সঙ্গেই ভেতরে ঢুকে পড়বে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আবার যখন তাকাতে গেলাম, দেখলাম তার একটা বড় চোখ ঝিরির ফাঁকে গুজে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভেতরের সব কিছু সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আমি তখন জোরে চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? আর ঠিক তখনই সেই মহিলা হঠাৎ সরে গেল। আমি ঝিরির ফাঁক দিয়েই তাকিয়ে রইলাম। অনেকক্ষণ দেখেও বাইরে আর কোনো নড়াচড়া দেখা গেল না। বাইরে তখন শুধু হলুদ বাল্বের ম্লান আলো। হঠাৎ করেই আমার কানে একটা বরফ শীতল কণ্ঠ ভেসে এলো, হে বালা, দেখ রে বাঘ। আমি চমকে পাশে সরে গেলাম। আওয়াজটা এত কাছ থেকে এসেছিল যেন কেউ একেবারে আমার পেছনে দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে এক অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। বাপরে, শেষ পর্যন্ত আমাদের পেছনে এটা কি লেগে আছে? তবু আমি সাহস করলাম। ভাবলাম এবার আর ভয় পেলে চলবে না। নিজেকে সামলে হঠাৎ করেই দরজাটা খুলে দিলাম আর জোরে চেঁচিয়ে উঠলাম, কে আছে? কে ওখানে? এখান থেকে বেরিয়ে যাও, নইলে মাথা ফাটিয়ে দেব। সঙ্গে 2-4টে গালিও দিয়ে ফেললাম। কিন্তু অবাক করার বিষয়, বাইরে তখন কেউই ছিল না। পুরো প্যাসেজটা ফাঁকা পড়েছিল। আমার চিৎকারে আদৌ কোনো প্রভাব পড়ল কিনা জানি না, কিন্তু ঠিক পর মুহূর্তেই ভেতর থেকে মেঘার চিৎকার শোনা গেল। সে চেঁচিয়ে কাঁদছিল, আমাকে যেতে দাও, আমার বাচ্চা, আমি দেব না, দূরে যাও, দূরে যাও সবাই। আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দৌড়ে ভেতরের ঘরে গেলাম। ভেতরে মা আতঙ্কিত হয়ে মেঘাকে জাগানোর চেষ্টা করছিল। মেঘা তখন ঘুমের মধ্যেই কাঁদছিল, হাত পা ছুটছিল, বারবার নিজের পেট চেপে ধরছিল, যেন কেউ তার পেট থেকে কিছু টানার চেষ্টা করছে। আমি তাকে নাড়িয়ে বললাম, মেঘা, কি হচ্ছে? ওঠো মেঘা, ওঠো। মেঘা চোখ খুলল, কিন্তু তার চোখে জল ছিল, যেন তার সঙ্গে সত্যিই ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, আর সেটা কোনো স্বপ্ন নয়। কাঁদতে কাঁদতেই সে বলতে লাগলো, উমেশ, ওই মহিলা আবার এসেছিল, আর এবার সে একা ছিল না, তার সঙ্গে আরও কেউ ছিল। ওই মহিলা ওখানে কোণে দাঁড়িয়ে আমার ওপর মন্ত্র ছুটছিল, আর বাকিরা আমার পেটের ওপর তাদের খসখসে হাত বোলাচ্ছিল, নখ দিয়ে আঁচড়াচ্ছিল। ওরা আমার পেট ফাটিয়ে দিতে চাইছিল। ওদের আওয়াজ খুব ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল। ওরা বলছিল, এই বাচ্চাটা আমাদের দিয়ে দে, তুই আরাম কর, আমরা তোর বাচ্চার দেখাশোনা করব, তোর কোনো চিন্তা নেই। আমি যখন ওদের দিকে তাকাচ্ছিলাম তখন ওদের কোনো মুখই ছিল না, পুরো শরীর কালো ধমার মতো, ভারী আর ভয়ঙ্কর। উমেশ, ওরা সবাই আমার বাচ্চাটা চাইছিল। মেঘার কথা শুনে আমার বুকটা ধক করে বসে গেল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি শুধু তাকে শান্ত করতে করতে বললাম, কিছু হয়নি মেঘা, কিছুই হয়নি, এটা শুধু একটা খারাপ স্বপ্ন, তুমি শান্ত হও। কিন্তু সত্যিটা হলো, একটু আগে আমি নিজে যা দেখেছি সেটা কোনো স্বপ্ন ছিল না। নিশ্চিতভাবেই কোনো দুষ্ট শক্তি আমাদের পেছনে লেগেছিল, বিশেষ করে মেঘার পেছনে। আর এখন তার উদ্দেশ্য পরিষ্কার, ও আমাদের বাচ্চাটা চাইছে। কেন চাইছে সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু এতটুকু পরিষ্কার হয়ে গিয়েছিল যে ব্যাপারটা খুবই গুরুতর। আমি কোনো রকমে মেঘাকে শান্ত করলাম আর তার পাশেই বসে রইলাম।
সারা রাত আমি আর মা ওর দেখাশোনা করলাম। পরদিন আমি অফিস থেকে ছুটি নিলাম। এবার যাই হোক, ওই দুষ্ট শক্তির প্রতিকার করতেই হবে। আমি আমার কয়েকজন বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে ফোনে কথা বললাম, জিজ্ঞেস করলাম কারো কি কোনো জানাশোনা আছে। কেউ কিছু মন্ত্রের কথা বলল, কেউ কোথাও যাওয়ার পরামর্শ দিল, কিন্তু বেশিরভাগই কিছু জানত না। তবে 2-3 জনের কাছ থেকে আমি বারবার একটা নাম শুনলাম, দত্ত বা কারাল। আমি সঙ্গে সঙ্গেই তার সম্পর্কে খোঁজ নিলাম। জানতে পারলাম তিনি কোলহাপুরের কাছাকাছি কোথাও থাকেন, কিন্তু তার সঙ্গে ফোনে কথা বলা সম্ভব ছিল না, কারণ কারো কাছেই তার নম্বর ছিল না। এই অবস্থায় মেঘাকে একা ফেলে যাওয়াও সম্ভব ছিল না, আর সে নিজেই কোথাও যেতে রাজি ছিল না। সফর করতে সে ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল পথে তার সঙ্গে কিছু খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি অফিসের এক বন্ধুকে ফোন করলাম, কারণ সে কোলহাপুরের আশেপাশেই থাকত। সে সঙ্গে সঙ্গেই নিজের গ্রামে ফোন করে দত্ত বা কারালের কাছে আমাদের বার্তা পৌঁছে দিল। তার ভাই তাদের খুঁজতে খুঁজতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, এবং তারপর সেই লোকটি ফোনে আমার দত্ত বা কারালের সঙ্গে কথা করিয়ে দেয়। আমি ফোনে তাকে এখন পর্যন্ত ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলি। তিনি খুব শান্তভাবে সব শুনলেন, তারপর বললেন, সব ঠিক আছে, কিন্তু এখনই কিছু করা যাবে না, 15 দিন অপেক্ষা করতে হবে। সেদিন পিঠরি অমাবস্যা ছিল, আর অমাবস্যায় এই ধরনের দুষ্ট শক্তি বেশি সক্রিয় থাকে। এখন এরা কিছু করবে না, শুধু ভয় দেখাবে, কিন্তু ক্ষতি করবে না। আসন্ন পূর্ণিমার পর মহালয়া শুরু হবে, তখন আমি আসব এবং উপায় করব। তুমি শুধু তোমার ঠিকানা দাও। তারপর আমি তাকে আমাদের পুরো ঠিকানা আর বাড়ি পৌঁছানোর পথ বুঝিয়ে দিলাম। তবুও মনে একটা প্রশ্ন ছিল, একটা ভয় কাজ করছিল, তিনি কি সত্যিই আসবেন? 15টা দিন খুব ভারী কাটবে। মেঘাকে কি কি সহ্য করতে হবে সেটাও জানা ছিল না, কিন্তু তিনি যেমন বলেছিলেন ঠিক তেমনটাই হলো। মেঘার খুব বেশি কষ্ট হয়নি, না কোনো ভাস হয়েছিল, না সে কিছু দেখেছিল। এই সময় আমি আমার বোনকে আর মেঘা তার বোনকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছিল। সবাই মিলে মেঘার খেয়াল রাখছিলাম। মেঘাও এই সময় নিয়মিত ঈশ্বরের নাম জপ করেছিল। হয়তো এই কারণেই তার মন শান্ত হয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। মহালয়া শুরু হলো, আর সেই দিন আমি তার অপেক্ষায় ছিলাম। সারা দিনেও তিনি আসেননি, আর আমার মনে দুশ্চিন্তা শুরু হয়েছিল, তিনি আদৌ আসবেন তো? কিন্তু ঠিক সন্ধ্যা 5টার সময় দরজার সামনে এক লোক এসে দাঁড়ালো। তিনি হাত জোড় করে নমস্কার করলেন। দত্তবার কাছে ফোন ছিল না, আর আমরা জানতামও না তিনি দেখতে কেমন, তাই প্রথমে চিনতে পারিনি। কিন্তু তার উজ্জ্বল মুখ দেখেই আমার বুঝতে অসুবিধা হলো না যে উনিই হবেন। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, আমি দত্তবা করাল বলছি, ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল। বাড়ি খুঁজতে খুব অসুবিধা হয়নি, তাই ফোন করার দরকার পড়েনি। আমি উঠে তাকে নমস্কার করতে গেলাম, আর 5 হতেই তিনি স্পষ্টভাবে বারণ করলেন। তারপর তিনি একটি চেয়ারে বসে পড়লেন। প্রাথমিক কথা আর চা খাওয়ার পর তিনি বললেন, এখানে যা যা হয়েছে সবটা আবার বিস্তারিতভাবে বলুন। এই কথা বলেই তিনি চোখ বন্ধ করলেন। আমি আর মেঘা একে একে সব ঘটনা বলতে লাগলাম, আর তিনি চোখ বন্ধ করেই কখনো বামে, কখনো ডানে, কখনো ওপরের দিকে তাকাচ্ছিলেন, যেন আমরা যা বলছি সব কিছু তার চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। সব বলা শেষ হওয়ার পরও তিনি প্রায় 1 মিনিট চুপচাপ বসে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, বুঝে গেছি, এটা প্রবাহী দুষ্ট শক্তি। এদের কাজ জোয়ার ভাটার সময় অনুযায়ী চলে, এবং এরা জল থেকে উঠে আসে। তুমি যে বুড়ি মহিলার কথা বলেছ সে আসল নয়, সে এক জলকাট্টি আত্মা। তার কোনো দেহ কখনো ছিল না, কিন্তু রক্ত আর গর্ভের প্রতি তার মোহ আছে। সে সন্তান চায়, কারণ তার জীবনে কখনো মাতৃত্ব আসেনি, তাই সে মেঘাকে ফাঁসিয়ে তার গর্ভ চায়। তিনি মাথায় বাঁধা কাপড়ের পাগড়ি আরও শক্ত করে বাঁধলেন। তার চোখে তখন এক অদ্ভুত তেজ দেখা গেল। তিনি বললেন, এখন মন দিয়ে শোনো, আজ রাতে 3য় প্রহরে আমরা এই কাজ করব। সেই সময় তার শক্তি অনেক বেড়ে যাবে, কিন্তু যদি এই দুষ্ট শক্তিকে ঘরে ঢোকার আগেই চিনে থামানো যায়, তাহলে সে আবার জলে ফিরে যাবে। এর জন্য তোমাদের বাড়ির 4 কোণায় গর্ভসুরক্ষ যন্ত্র রাখতে হবে। তবে একটা শর্ত আছে, যখন আমি মন্ত্রোচ্চারণ শুরু করব, তখন তোমাদের মধ্যে কেউ বাইরে যাবে না। কোনো শব্দ হোক, দরজায় কেউ কড়া নাড়ুক বা কোনো চিৎকার শোনা যাক, দরজা খুলবে না, নইলে সে ভেতরে ঢোকার রাস্তা পেয়ে যাবে।
আমরা সবাই শান্তভাবে তার কথা শুনলাম এবং বুঝে নিলাম। তারপর তাকে বিশ্রাম নিতে দিলাম। এখন আমরা সবাই শুধু রাতের তৃতীয় প্রহরের অপেক্ষা করছিলাম। তৃতীয় প্রহরের আগেই তিনি তার কাজ শুরু করে দিলেন। যখন তিনি মন্ত্রোচ্চারণ শুরু করতে যাচ্ছিলেন, আমি ভয়ে তাকে জিজ্ঞেস করলাম, মহারাজ, যদি সে সরাসরি মেঘার কাছে চলে আসে? দত্ত বা করাল এক মুহূর্ত চুপ থাকলেন। তারপর কোমর থেকে একটি লাল সুতো আর কালো ধূপের কাঠি বের করলেন। তিনি বললেন, আমি তার গর্ভের উপর পিশাচিনীর ছায়া পড়তে দেব না। এটা মাতৃভূমির মাটি, এতে দেবতাদের শপথ আছে। তোমরা দুজনই আমার উপর ভরসা রাখো। তার কণ্ঠে এমন দৃঢ়তার বিশ্বাস ছিল যে আমরা শান্ত হয়ে গেলাম। ঘরের ভেতর অন্ধকার ঘন হয়ে এসেছিল। শুধু প্রদীপের শিখার আলোতে দেয়ালে ছায়া দুলছিল। বাইরে কোথাও জলজমা জায়গার দিক থেকে ঘোষ্টে হাঁটার মতো শব্দ এলো, যেন কেউ পা টেনে টেনে আমাদের দিকে আসছে। মহারাজ চোখ বন্ধ করে গভীর স্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। মন্ত্রের ধ্বনি ঘরের ভেতর ভরে উঠল। ধূপের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল, কিন্তু তার সঙ্গেই বাইরে থেকে আসা পচা গন্ধ ভেতরে ঢুকতে লাগল। মেঘা ভয়ে পেটে হাত দিয়ে বসে পড়ল। সেই সময় আমার মা অন্য ঘরে ছিলেন, আর ঘরের ভেতর যা হচ্ছিল তাতে আমার হাত পা কাঁপছিল। হঠাৎ দরজায় ধামধাম শব্দ হতে লাগল, প্রথমে হালকা, তারপর খুব জোরে। মেঘা, দরজা খোল, আমি তোর মা। সেই বুড়ি মহিলার কর্কশ আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। মেঘা কাঁপতে কাঁপতে বলল, এটা তো আমার মায়ের গলা। আর তখনই দত্ত বা করাল রেগে গিয়ে বললেন, চুপ, ওটা তোর মায়ের আওয়াজ নয়, ও তোর ভয়কে ব্যবহার করছে, এই সেই ছায়া। ঠিক তখনই দরজার খিলটা জোরে জোরে কাঁপতে লাগল, যেন কেউ পেরেক উপড়ে ফেলতে চাইছে। দত্তবা সামনে এসে দাঁড়ালেন। তার হাতে থাকা লাল সুতোটা জোরে ঘুরিয়ে মাটিতে আছড়ে মারলেন এবং গর্জে উঠলেন, প্রকাশ হো, প্রকাশ হো, আমি তোর ছায়াকে চিনতে পারি। তুই কারুর মা নোস, তুই শুধু এক অপূর্ণ অশরী আকাঙ্ক্ষা। সঙ্গে সঙ্গে দরজাটা কর করে খুলে গেল, আর সেখানে দাঁড়িয়েছিল সেই বুড়ি। ভেজা ছেঁড়া কাপড়, কাদায় জট পাকানো চুল, চোখে হলদে আলো, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা মাটিতে ছুঁয়েও নেই। সে বাতাসে ভেসে ঘরের ভেতরে ঢুকে পড়ল। সে কর্কশ কণ্ঠে বলল, আমি আমার কাজ শেষ করতে এসেছি। এই বাচ্চাটা আমার। আমার গর্ভে কোনোদিন সন্তান আসেনি, তাই আমি এটাকে আমার গর্ভে নেব। এই বাচ্চা আমার। এই কথা বলে সে বিকট চিৎকার করে উঠল। মেঘাও ভয়ে চিৎকার করে নিজের পেট চেপে ধরল। মেঘার অবস্থা দেখে আমি তার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইলাম, কিন্তু সেই বুড়ি বাতাসের মতো হাত ঘুরিয়ে দিল, আর আমি সেখানেই মাটিতে ছিটকে পড়লাম। দত্তবা কারাল চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, তুই জল থেকে জন্মেছিস, আর জলেই বিলীন হবি। আজ আমি তোকে তোর সেই প্রবাহেই বেঁধে দেব। তিনি তামার একটি কলস বের করলেন, যার মধ্যে পবিত্র জল ছিল। মন্ত্র পড়তেই সেই জল তীব্র আলোয় ঝলমল করতে লাগল। বুড়িটা গর্জে উঠল, তার মুখ আরও বিকৃত হয়ে গেল। সে ঘরের ভেতর ঘুরতে লাগল। দেয়ালে ছায়াগুলো নাচতে শুরু করল, এবং মুহূর্তের মধ্যেই সব প্রদীপ নিভে গেল। ঠিক সেই সময় দত্তবা কলসের জল বাতাসে ছুড়ে দিলেন। যেখানে যেখানে জল পড়ল, সেখানেই আগুনের শিখা জ্বলে উঠল। বুড়িটা যন্ত্রণায় এমন চিৎকার করল যে আমাদের কান ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। তারপর দত্তবা শেষ মন্ত্র উচ্চারণ করলেন, ওম অপবিত্রা অপবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইয়ঃ স্মরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যাভ্যন্তর শুচি। জলের ফোঁটাগুলো সেই নারীর ছায়াকে জড়িয়ে ধরল। সে ছটপট করতে লাগল, চিৎকার করতে লাগল, আর ধীরে ধীরে ধোঁয়ার মতো গলে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। শুধু ধূপের ধোঁয়া আর মেঘার ভয়ে কাঁপতে থাকা গভীর শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। দত্তবা কারাল তখন শান্ত স্বরে বললেন, লড়াই শেষ হয়েছে, কিন্তু মনে রেখো, এই ধরনের শক্তি কখনো পুরোপুরি মরে না। এদের শুধু নিজের জায়গায় ফিরিয়ে পাঠানোই একমাত্র উপায়। সেই বুড়ির ছায়া মুছে গিয়েছিল, কিন্তু মাটিতে কালো অঙ্গার আর পোড়া ছাই পড়েছিল। দত্তবা নিচু হয়ে হাত না লাগিয়ে ছোট একটা ঝাঁটুর সাহায্যে সেই ছাই একত্র করলেন এবং কলসের মধ্যে ভরে নিলেন। তিনি ধীরে বললেন, এই ছাই সাধারণ নয়, এর মধ্যেই তার অস্তিত্ব বাধা আছে, আর এটাকে জলে না ফেললে কাজ সম্পূর্ণ হবে না। তারপর তিনি আমাদেরও সঙ্গে চলতে বললেন। আমরা তিনজন ঘর থেকে বেরিয়ে পড়লাম। গভীর রাতের অন্ধকারে রাস্তা ছিল জনশূন্য। মেঘা ক্লান্ত পায়ে হাঁটছিল, আমি তাকে ধরে চলছিলাম, আর দত্তবা সামনে সামনে কলস হাতে এগিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর আমরা নদীর ধারে পৌঁছালাম। চাঁদের আলোয় জল কালচে আর নোংরা লাগছিল। দত্তবা মন্ত্র পড়তে পড়তে কলস উল্টে সেই জল নদীতে ঢেলে দিলেন। হঠাৎ নদীর জলে তোলপাড় শুরু হলো।
ঢেউয়ের শব্দ বেড়ে গেল আর জল থেকে কালো কালো অবয়ব মাথা তুলে বেরিয়ে এলো। চকচকে কালো মাথা, ভয়ঙ্কর জলজলে চোখ। তারা সোজা আমাদের দিকে তাকিয়ে রইল। মেঘা ভয়ে পিছিয়ে গেল। আমি শক্ত করে তার হাত ধরে রাখলাম। তার হাত কাঁপছিল। সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, মহারাজ, এগুলো কি? দত্তবা কিছুক্ষণ শান্তভাবে সেই ছায়াগুলোর দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীর স্বরে বললেন, ভয় পেও না, এরা প্রবাহী শক্তির ছায়া। এরা শুধু দেখছে, কিছু করতে পারবে না। এখনো আমার মন্ত্রের প্রভাব তোমাদের উপর আছে বলেই এগুলো তোমাদের চোখে পড়ছে। একটু পরেই প্রভাব কেটে গেলে এগুলো আর কখনো দেখতে পাবে না। কয়েক মুহূর্ত তারা জলের ওপর ভেসে রইল, তারপর ধীরে ধীরে সেই ছায়াগুলো গভীর অন্ধকার স্রোতে মিলিয়ে গেল। নদী আবার শান্ত হয়ে গেল। দত্তবা ফিরে মেঘা আর আবার দিকে তাকালেন। তার মুখে তখন এক ধরনের প্রশান্তি। তিনি এগিয়ে চলার ইশারা করে শান্ত কণ্ঠে বললেন, তোমাদের সংকট এখন শেষ, কিন্তু মনে রেখো, বেঁচে থাকা মানে শুধু শরীর বাঁচানো নয়, বিশ্বাস বাঁচিয়ে রাখাও জরুরি। যদি ভয়কে জীবনে জায়গা দাও, তবে এই ধরনের ছায়া আবার জন্ম নিয়ে তোমাদের ভয় দেখাবে। তাই কখনো এদের ভয় পেও না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, ভিডিওটা হাইপ করো, আর আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করো। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের এপিসোডে আরও এক ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।